তোর সম্পদ তো নিয়েছি, তোর বউটাকেও ছাড়ি নাই। আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে। পর্ব ১। রাহাতের শৈশব ছিল এক মুঠো নুন আর ভাতের লড়াই। গ্রামের সেই জীর্ণ কুটিরে যখন বৃষ্টির শব্দে ঘুম ভাঙত, তখন চাল দিয়ে পানি পড়ত রাহাতের গায়ে। অভাবের সেই দিনগুলোতে মা আঁচল দিয়ে রাহাতের মাথা ঢেকে রাখতেন আর শোনাতেন স্বপ্নের কথা। মা বলতেন, বাবা রাহাত, এই বৃষ্টির জল তোর চোখের জল নয়, এটা তোর আগামী দিনের আশীর্বাদ। কষ্টকে ভয় পাস না, একদিন তুই বড় মানুষ হবি। রাহাতের সেই অন্ধকার দিনগুলোতে একমাত্র প্রদীপ ছিল তার বন্ধু সোহেল। যখন রাহাতের ঘরে চুলা জ্বলত না, সোহেল তার বাড়ি থেকে এক মুঠো মুড়ি বা এক টুকরো রুটি নিয়ে আসত। কিশোর রাহাত স্বপ্ন দেখত একদিন সে বড় হবে, মায়ের ছেঁড়া শাড়িটা বদলে দেবে আর এই বন্ধুকে নিয়ে রাজপ্রাসাদে থাকবে। স্কুলে সবাই বলতো ওরা যেন এক প্রাণ দুই দেহ। কিন্তু জীবন সবসময় একই সরল রেখায় চলে না। বড় হওয়ার সাথে সাথে রাহাতের ভেতরে গড়ে উঠল পাহাড় সমজে। সে শহরে পা রাখল সামান্য কিছু টাকা আর বুক ভরা স্বপ্ন নিয়ে। দিনের পর দিন ফুটপাতে রাত কাটানো, একবেলা খেয়ে দুই বেলা উপোস থাকা, এসবই ছিল তার নিত্যসঙ্গী। একটি ছোট্ট চায়ের দোকানের কোণে সে ব্যবসার পরিকল্পনা করত। যখনই সে ক্লান্ত হয়ে পড়ত, সোহেলকে ফোন করত। সোহেলের কণ্ঠ ছিল রাহাতের বেঁচে থাকার অক্সিজেন। সোহেল বলতো, বন্ধু, তুই হার মানিস না, আমি তো আছি তোর পাশে। সেই এক কথাই রাহাতকে নতুন শক্তি দিত। বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রমের পর রাহাতের ব্যবসা দাঁড়িয়ে গেল। সে বড় শোরুম দিল, আলিশান ফ্ল্যাট কিনল। সে তার পরম বন্ধু সোহেলকে গ্রাম থেকে নিয়ে এলো এবং নিজের ব্যবসার সব হিসেবের মাথায় বসালো। রাহাত ভাবত, আমার যা আছে সবই তো সোহেলের। কিন্তু সোহেলের চোখের কোণে তখন চিকচিক করছিল অন্য এক আকাঙ্ক্ষা, হিংসা। সে দেখছিল কিভাবে রাহাত শূন্য থেকে রাজত্ব গড়েছে, আর সে রয়ে গেছে তার কর্মচারী হয়ে। এই হীনমন্যতা থেকেই সোহেলের মনে জন্ম নিল বেইমানির বিষ। সে ঠিক করল রাহাতকে সরিয়ে এই সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হবে সে। আর এই ষড়যন্ত্র সফল করতে সে রাহাতের জীবনে নিয়ে এলো নীলাকে। আমাদের প্ল্যানটা ফাইনাল, কেউ যেন না জানে। কাজটা টুনাইটই সারতে হবে। নীলা ছিল সোহেলের পুরনো প্রেমিকা, কিন্তু রাহাতের কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো এক সাধারণ পরিচিত হিসেবে। নীলার সৌন্দর্য ছিল চোখের নেশার মতো, আর কণ্ঠ ছিল শরবতের মতো। রাহাত তার সরল মন নিয়ে খুব দ্রুত নীলার মায়ায় পড়ে গেল। সে জানত না নীলা আসলে সোহেলের শিখিয়ে দেওয়া বুলি বলছে। রাহাতের ব্যবসায়িক ব্যস্ততার সুযোগে নীলা আর সোহেল শুরু করল তাদের গোপন অভিসার। যখন রাহাত ফ্যাক্টরিতে ঘাম ঝরাচ্ছে, তখন সোহেল আর নীলার আহাতেরই দেওয়া ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে মদ্যপান আর আড্ডায় মেতে থাকত। একদিন এক বৃষ্টি ভেজা রাতে রাহাত ব্যবসার কাজে শহরের বাইরে ছিল। সেই সুযোগে সোহেল আর নীলা রাহাতের ড্রয়িং রুমে নিবিড়ভাবে সময় কাটাচ্ছিল। মোমবাতির আলোয় নীলার চোখে তখন জয়ের নেশা। সোহেল নীলার কোমর জড়িয়ে ধরে কানে কানে বলল, আর কতদিন নীলা, এই লোকটার অভিনয় আর সহ্য হচ্ছে না। ও ভাবে তুমি ওকে ভালোবাসো, অথচ তুমি আমার। নীলা এক চিলটে শয়তানি হাসি দিয়ে বলল, ধৈর্য ধরো সোহেল, রাহাতকে শেষ করতে হলে ওর মনটা আগে জয় করতে হতো। ও এখন আমার হাতের পুতুল, আমি যেখানে সই করতে বলবো ও চোখ বন্ধ করে করবে। তুমি শুধু দেখো ওর তিলে তিলে গড়া এই সাম্রাজ্য কিভাবে আমাদের পায়ের নিচে চলে আসে। তখন সোহেল নীলার গ্লাসে পানীয় ঢেলে দিয়ে বলল, রাহাতের বোকামিই আমাদের শক্তি। ও ভাবছে ও রাজা হচ্ছে, অথচ ও জানে না ও আসলে আমাদের জন্য একটা প্রাসাদ বানাচ্ছে। সেই রাতে তারা রাহাতের বিছানায় শুয়েই পরিকল্পনা করল কিভাবে একে একে তার বাড়ি, গাড়ি আর ব্যবসার নথিপত্র সরিয়ে ফেলা যায়। সোহেল নীলার কানে ফিসফিস করে বলল, কালও ফিরলে তুমি এমন নাটক করবে যেন তুমি ওর জন্য পাগল। তারপর আমি ব্যবসার নতুন ইনভেস্টমেন্টের কথা বলে ওর থেকে সব পাওয়ার অফ অ্যাটর্নি সই করিয়ে নেব। নীলা হেসে সোহেলের বুকে মাথা রাখল। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, আর ভেতরে তৈরি হচ্ছে এক বন্ধুত্বের কবরের নকশা। রাহাতের অন্ধ বিশ্বাস যখন হিমালয়ের মতো অটল, সোহেল আর নীলার বিশ্বাসঘাতকতা তখন অন্ধকার সুড়ঙ্গের মতো গভীর হচ্ছিল। রাহাত শহর থেকে দূরে ফ্যাক্টরির কাজে রাত দিন এক করে দিচ্ছে, আর এদিকে তার নিজের সাজানো ফ্ল্যাটটি হয়ে উঠেছে এক নোংরা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। সোহেল আর নীলা এখন আর লুকোছাপা করার প্রয়োজনও বোধ করে না। রাহাত বাড়ি থেকে বের হওয়া মাত্রই সোহেল ড্রয়িং রুমে দামি মদের বোতল খোলে, আর নীলা রাহাতেরই দেওয়া দামি সিল্কের শাড়ি পরে সোহেলের বাহুবন্দী হয়। ষড়যন্ত্রের দ্বিতীয় রাত ও অবৈধ ঘনিষ্ঠতা।
এক বর্ষান্মুখর রাতে যখন রাহাত এক ব্যবসায়িক মিটিংয়ে আটকা পড়েছে, তখন সোহেল আর নীলা রাহাতের শোবার ঘরেই মেতেছিল এক পৈশাচিক উল্লাসে। এখন তুমি শুধু আমার। সোহেল রাহাতের পারফিউম গায়ে মেখে নীলার খুব কাছে এসে বসল। নীলা এক অদ্ভুত হাসি দিয়ে বলল, জানো সোহেল, রাহাত যখন আমাকে ছুঁতে আসে আমার বমি পায়। ওর ওই সততা আর আদর্শের গল্প শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি না থাকলে এই লোকটার সাথে অভিনয় করা আমার পক্ষে অসম্ভব হতো। সোহেল নীলার চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর মাত্র কয়েকটা দিন নীলা, ওর সব স্থাবর অস্থাবর সম্পত্তি এখন আমাদের হাতের মুঠোয়। আজ আমি কৌশলে ওর পার্সোনাল ল্যাপটপ থেকে সব ডিজিটাল সিগনেচার কপি করে নিয়েছি। ও ভাবছে আমি ওর আইটি সেকশন আপডেট করছি, অথচ আমি ওর ব্যাংক ব্যালেন্সের চাবিকাঠি নিজের পকেটে ভরেছি। তারা একে অপরের গ্লাসে গ্লাস মিলিয়ে উল্লাস করল। সোহেল নীলার কানে ফিসফিস করে বলল, কাল সকালে ও যখন ফিরবে তুমি ওকে বলবে যে তুমি ওর নামে একটা বড় লাইফ ইন্স্যুরেন্স করতে চাও। ও আবেগে গদগদ হয়ে সই করবে, আর সেই সুযোগে আমরা ওর বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নিটা হাতিয়ে নেব। সেই রাতে রাহাতের কেনা দামি খাটে শুয়ে তারা একে অপরের সাথে লিপ্ত হল এক চরম বিশ্বাসঘাতকতায়, যা রাহাতের পবিত্র বিশ্বাসের ওপর ছিল এক মরণ কামড়। পরদিন সকালে যখন রাহাত চোখ ভরা স্বপ্ন আর ক্লান্তি নিয়ে বাড়ি ফিরল, সোহেল দরজায় দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল। মুখে একরাশ মেকি চিন্তা নিয়ে সোহেল বলল, বন্ধু, তুই বড্ড বেশি খাটছিস, তোর শরীরটা ভেঙে যাচ্ছে। দেখ, নীলা তোর জন্য সারা রাত জেগে অপেক্ষা করেছে। রাহাত সোহেলের কাঁধে হাত রেখে পরম শান্তিতে হাসল। সে জানত না এই বন্ধুটি গত রাতে তার বিছানা আর বিশ্বাস দুটোই অপবিত্র করেছে। নীলা তখন ঘর থেকে বেরিয়ে এলো, চোখে কৃত্রিম জল। রাহাত, তুমি না থাকলে আমার খুব ভয় লাগে। আমার মনে হয় কেউ আমাদের এই সুখ কেড়ে নেবে। তুমি কি পারো না ব্যবসার সব দায়িত্ব সোহেলকে দিয়ে আমার পাশে একটু বেশি সময় দিতে? রাহাতের মনটা জল হয়ে গেল। সে তৎক্ষণাৎ সোহেলকে চেক বই আর নথিপত্রের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিল। এর কয়েকদিনের মধ্যেই রাহাতের সাজানো ব্যবসায় ধস নামতে শুরু করল। সোহেল তলে তলে সাপ্লাই চেন নষ্ট করে দিল এবং বড় বড় কাস্টমারদের কাছে রাহাতের নামে ভুয়ো রিপোর্ট পাঠাতে লাগল। যখন রাহাত অফিসে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকত, সোহেল পাশে এসে বলতো, চিন্তা করিস না বন্ধু, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আড়ালে গিয়ে সে নীলার সাথে ফোনে কথা বলতো আর হাসত। নীলা বলতো, শিকার এখন জালে আটকে গেছে সোহেল, এবার শুধু টান দেওয়ার পালা। রাহাতের অজান্তেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরিয়ে সোহেল আর নীলা নিজেদের নামে অন্য একটি শহরে বিশাল বাংলো বুক করল। রাহাত ভাবত সে নিজের জীবনের রাজপ্রাসাদ গড়ছে, অথচ সে আসলে নিজের কবরের চারিদিকে দেওয়াল তুলছিল। রাহাতের সাজানো বাগানটা তখনও বাইরে থেকে সবুজ দেখাচ্ছিল, কিন্তু ভেতরে বিষাক্ত আগাছা আর উইপোকা ধরেছিল অনেক আগেই। সোহেল আর নীলার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে রাহাত তাদের দেবতাতুল্য মনে করত। কিন্তু প্রকৃতির এক অমোঘ নিয়ম আছে, পাপ যখন পূর্ণ হয় তখন সবচেয়ে সুরক্ষিত দেওয়ালও ফুটো হয়ে যায়। রাহাতের জীবনের সেই কালরাত্রিটি ছিল এক কালবৈশাখীর ঝড়ের মতো, যা তার সাজানো বিশ্বাসকে তাসের ঘরের মতো উড়িয়ে দিল। সন্দেহের কালো মেঘ ও গলির সেই দৃশ্য। এক বিষণ্ণ সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে রাহাতের দামি গাড়িটা হঠাৎ মাঝপথে বিকল হয়ে যায়। বৃষ্টির পূর্বাভাস ছিল আকাশে। সে ঠিক করল একটা সাধারণ ট্যাক্সি নিয়ে সারপ্রাইজ দিতে বাড়িতে ফিরবে। পথে সে সোহেল আর নীলাকে কয়েকবার ফোন করল, কিন্তু রহস্যজনকভাবে দুজনের ফোনই তখন বিজি বা ব্যস্ত দেখাচ্ছিল। রাহাতের মনে হল হয়তো ব্যবসার কোনো জরুরি বিনিয়োগ নিয়ে দুজনে গভীর আলোচনা করছে। কিন্তু বাড়ির মোড়ে পৌঁছতেই তার বুকটা ধক করে উঠল। সে দেখল তার নিজের পছন্দের সেই কালো গাড়িটা, যেটা সোহেল নিয়ে বেরিয়েছিল, সেটা বাড়ির গ্যারেজে নেই, বরং সেটি পেছনের একটি অন্ধকার সরু গলিতে আড়ালে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রাহাতের মনে খটকা লাগল, সোহেল কেন গাড়িটা ওখানে লুকিয়েছে? সে কলিং বেল না টিপে তার কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে নিঃশব্দে সদর দরজা খুলল। সারা বাড়ি অন্ধকার, শুধু বেডরুমের দিক থেকে হালকা নীল আলো আর নিচু স্বরে অট্টহাসির শব্দ আসছিল। রাহাত পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। তার বুকের ধরফড়ানি তখন নিজের কান ফেটে বের হওয়ার মতো অবস্থা।
সেই অভিশপ্ত দৃশ্য, বিশ্বাসের চূড়ান্ত মৃত্যু। অর্ধেক খোলা দরজার ফাঁক দিয়ে রাহাত যা দেখল তা তার কল্পনাকেও হার মানাল। সে দেখল সোহেল আর নীলা রাহাতেরই বিছানায় বসে দামি মদ্যপান করছে। নীলা সোহেলের কাঁধে মাথা রেখে পরম তৃপ্তিতে হাসছে, আর রাহাতের একটা বাঁধানো ছবি উল্টো করে রেখে বলছে, দেখেছ সোহেল, এই বোকা লোকটা আজও বিশ্বাস করে আমি ওকে পাগলের মতো ভালোবাসি। কাল ও আমাকে আরও 15 লাখ টাকা দিয়েছে ওর মায়ের গয়নাগুলো ছাড়ানোর কথা বলে, অথচ সেই টাকা দিয়ে আমি তোমার জন্য এই দামি গোল্ডেন ঘড়িটা কিনেছি। সোহেল অট্টহাসি দিয়ে নীলার গালে একটা নোংরা চুমু খেয়ে বলল, রাহাতকে আমি চিনি নীলা, ও ছোটবেলা থেকেই আবেগী আর বোকা। ও ভাবছে ও ওর ভাই, অথচ ও জানে না ওর এই আলিশান বাড়ি আর গাড়ির কাগজপত্র আগামী সপ্তাহেই পামার আর তোমার নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। জালিয়াতির সব কাগজ তৈরি করে আমি ওর সইও নিয়ে নিয়েছি। ও পথে বসার আগে টেরও পাবে না যে ওর নিজের বিছানায় বসে আমরা এখন কি করছি। নীলা সোহেলের বুকে নিজেকে আরও এলিয়ে দিয়ে বলল, জানো সোহেল, রাহাত যখন আমাকে ছুঁতে আসত আমার গা ঘিন ঘিন করত। ওর ওই ঘামে ভেজা শরীরের চেয়ে তোমার এই বেইমানি মাখানো শরীরটা অনেক বেশি দামি। তারা একে অপরের নেশায় এবং রাহাতের ধ্বংসের আনন্দে মেতে উঠল এক চরম ঘনিষ্ঠতায়, যা রাহাতের পবিত্র বিশ্বাসের ওপর এক বিষাক্ত কামড়। রাহাতার মনে হল কেউ তার জীবন্ত কলিজাটা টেনে ছিঁড়ে বের করে নিচ্ছে। তার চোখের সামনে পুরো পৃথিবীটা বনবন করে ঘুরতে লাগল। সে চিৎকার করে ভেতরে ঢুকে তাদের দুজনকে শেষ করে দিতে চাইল, কিন্তু তার হাত পা যেন পাথরের মতো অবশ হয়ে এলো। সে বুঝতে পারল সে শুধু টাকা বা সম্পদ হারায়নি, সে তার সারা জীবনের সঞ্চিত বিশ্বাস আর আত্মাটাকেও আজ ওই বিছানায় মরে যেতে দেখল। সে ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো। রাস্তায় নেমে সে অঝরে ঝরতে থাকা বৃষ্টির নিচে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে লাগল। বৃষ্টির জল আর চোখের জল একাকার হয়ে যাচ্ছিল। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তবে কেন আমার ভাই আর আমার ভালোবাসা মিলে আমাকে জ্যান্ত কবর দিল? কিন্তু সেই কান্নার মাঝেই তার ভেতরে এক হিমশীতল প্রতিহিংসা জন্ম নিল। সে বিড়বিড় করে বলল, তোরা আমার বিশ্বাস ভেঙেছিস, এবার আমি তোদের অহংকার ভাঙব। সোহেল, তুই আমার বন্ধু ছিলিস, এখন তুই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাহাত সেই অভিশপ্ত রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর পিছনে তাকায়নি। বৃষ্টির ঝাপটায় তার শরীর ভিজে একাকার ছিল, কিন্তু তার ভেতরে জ্বলছিল এক তাউদাউ প্রতিহিংসার আগুন। সে সিদ্ধান্ত নিল সে কাঁদবে না। চোখের জল দুর্বলদের জন্য, আর যারা বিশ্বাসের অমর্যাদা করে তাদের জন্য প্রয়োজন রক্তমাখা শিক্ষা। সে জানত সোহেল আর নীলা এখন তার সাম্রাজ্যের মালিক হওয়ার নেশায় মত্ত, এবং তারা ভাবছে রাহাত কিছুই জানে না। এই অন্ধ অহংকারই ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। পরদিন সকালে রাহাত এমনভাবে বাড়িতে ফিরল যেন সে গতরাতে কিছুই দেখেনি। তার চোখে তখনও সেই আগের মতো সরলতা আর বোকা মানুষের অভিনয়। সে সোহেল আর নীলার সামনে গিয়ে খুব স্বাভাবিকভাবে কফি খেতে বসল। রাহাত বলল, বন্ধু সোহেল, আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। আমি ঠিক করেছি দিন 10 জন্য ঢাকার বাইরে মার কাছে গ্রামে যাব। এই সময়টা তুই আর নীলা মিলে সব ডিল ফাইনাল করে দিস। আমি কালই বেরোচ্ছি। সোহেল আর নীলা আড়ালে একে অপরের চোখের ইশারা করল। তারা ভাবল বোকা রাহাত নিজেই নিজেদের জন্য মাঠ খালি করে দিয়ে যাচ্ছে। তারা মনে মনে হাসছিল, কিন্তু রাহাত আসলে যাচ্ছিল তার এক পুরনো বিশ্বস্ত উকিল চাচার কাছে, যাকে সে অনেক বছর আগে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। রাহাত জানত সোহেল যে জালিয়াতির কাগজ বানিয়েছে সেটার পাল্টা আইনি ফাঁদ তৈরি করতে হবে খুব গোপনে। রাহাতের অনুপস্থিতিতে সোহেল আর নীলা পুরো বাড়িতে নিজেদের একছত্র রাজত্ব শুরু করল। তারা রাহাতের শোবার ঘরে বসেই এখন ভবিষ্যতের নীল নকশা আঁকত। কিন্তু বেঈমানদের মধ্যে কখনো দীর্ঘস্থায়ী ভালোবাসা থাকে না, থাকে শুধু স্বার্থ। রাহাত দূর থেকে এক দক্ষ গোয়েন্দা লাগিয়েছিল। সে জানতে পারল সোহেল গোপনে অন্য এক ডিভোর্সি মহিলার সাথে যোগাযোগ করছে এবং নীলার অজান্তেই সব সম্পত্তি নিজের একক নামে করার চেষ্টা করছে। রাহাত এই সুযোগটাই নিল। সে নীলার ফোনে এক বেনামি নাম্বার থেকে সোহেলের সেই গোপন কল রেকর্ড আর অন্য মেয়ের সাথে কাটানো কিছু আপত্তিকর ছবি পাঠিয়ে দিল।
নীলা যখন ছবিগুলো দেখল তার মাথায় রক্ত উঠে গেল। সে চিৎকার করে সোহেলকে আক্রমণ করল। নীলা গর্জে উঠল, আমি রাহাতের সাথে বেইমানি করেছি তোমার মতো একটা কুকুরের জন্য, আর তুমি এখন আমাকেই ধোঁকা দিয়ে সব টাকা সরাচ্ছ? সোহেল উদ্ধত গলায় উত্তর দিল, আরে নীলা, তুমিও তো টাকার জন্যই আমার কাছে এসেছিলে। ভালোবাসা তো স্রেফ একটা নাটক ছিল। এখন সম্পত্তি আমার নামে হলে তুমি আমার পায়ের নিচে থাকবে, এটাই নিয়ম। বেশি চিল্লাইলে তোমাকেও রাস্তা মাপতে হবে। রাহাতের পরিকল্পনা কাজ করছিল। সোহেল আর নীলার মধ্যে এখন তুঙ্গে ঝগড়া। তারা একে অপরের গোপন তথ্য ফাঁস করার হুমকি দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাহাত নিভৃতে তার বাড়িতে প্রবেশ করল। সে ড্রয়িং রুমে গিয়ে শান্তভাবে সোফায় বসল এবং নিজের জন্য একটা সিগারেট ধরাল, যা সে আগে কখনো করত না। রাহাতের কণ্ঠ শুনে সোহেল আর নীলা পাথরের মতো জমে গেল। রাহাত হাসল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। সে বলল, কি হল, তোমাদের সেই কাম আর লোভের খেলা কি তবে শেষ হয়ে গেল? নীলা, সোহেল কি তবে তোমাকে ভাগের বকশিস দিতে রাজি হচ্ছে না? সোহেল কাঁপতে কাঁপতে বলল, রাহাত, তুই এখানে, মানে তুই তো গ্রামে ছিলি। রাহাত পকেট থেকে এক বান্ডিল আসল নথিপত্র বের করে টেবিলে আছাড় দিয়ে রাখল। এই নাও তোমাদের বিশ্বাসঘাতকতার প্রমাণ। গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোদের পচাগলা চরিত্রগুলো খুব কাছ থেকে দেখার জন্য জ্যান্ত মানুষ পাঠিয়েছিলাম। সোহেল, তুই আমার বন্ধু ছিলি, কিন্তু তুই ভুলে গিয়েছিলি যে শূন্য থেকে পাহাড় বানাতে পারে, সে সেই পাহাড় গুড়িয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। রাহাতের চোখে তখন আগুনের ফুলকি। সে জানত এটাই সেই মুহূর্ত যখন সোহেল আর নীলা তাদের নিজেদের পাপের ভারে ভেঙে পড়বে। ড্রয়িং রুমের সেই নীল আলো আজ যেন শ্মশানের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল। সোহেল আর নীলা যখন দেখল রাহাত তাদের সব নোংরা গোপন কথা জেনে গেছে, তখন তাদের সেই সাজানো প্রেমের মুখোশ মুহূর্তেই খসে পড়ল। সোহেল মরিয়া হয়ে আলমারি থেকে সেই জালিয়াতি করা দলিলগুলো বের করতে চাইল, কিন্তু রাহাত শান্তভাবে তার পথ আঙলে দাঁড়াল। রাহাতের মুখে এখন আর সেই চিরচেনা সরলতা নেই, সেখানে এক হিম শীতল কঠোরতা। রাহাত ম্লান হেসে পকেট থেকে একটি লাইটার বের করল। সে সোহেলের চোখের সামনেই সেই দলিলগুলোর একটি কপি পুড়িয়ে দিল। সোহেল, তুই ভাবছিস ওই কাগজগুলো দিয়ে আমাকে পথে বসাবি? ওই দলিলগুলো এখন স্রেফ এক টুকরো ছাই। আমি ব্যাংকের সেই ম্যানেজার আর রেজিস্ট্রি অফিসের দুর্নীতির সব তথ্য বের করে ফেলেছি। আর এই যে পেন ড্রাইভটা দেখছিস, এখানে তোদের গত 2 মাসের সব গোপন অভিসার, রাহাতের বিছানায় তোদের ওই নোংরা ঘনিষ্ঠতা আর আমাকে মারার ষড়যন্ত্রের ভিডিও রেকর্ড আছে। নীলা থরথর করে কাঁপছিল। সে শেষবারের মতো তার রূপ আর নারীত্বের অভিনয় দিয়ে রাহাতকে ভোলাতে চাইল। সে রাহাতের পায়ে লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। রাহাত, বিশ্বাস করো, আমি সোহেলের ভয়ে এসব করেছি। ও আমাকে ব্ল্যাকমেইল করত, ও আমাকে নেশা করাত। আমাকে বাঁচাও রাহাত, আমি তোমার চরণে দাসী হয়ে থাকব। রাহাত ঘৃণা ভরে পা সরিয়ে নিল। নীলা, যে বিষ একবার শরীরে ঢুকে পড়ে তাকে আর বিশ্বাস করতে নেই। তুমি সোহেলের সাথে আমার বিছানা অপবিত্র করেছ, আমার মায়ের গয়না চুরি করে ওকে উপহার দিয়েছ। তোমার চোখের জল এখন আমার কাছে ড্রেনের জলের চেয়েও অপবিত্র। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বাজল। দরজা খুলে ভেতরে ঢুকলেন একদল পুলিশ অফিসার। রাহাত আগে থেকেই সব তথ্য প্রমাণ আর ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দিয়ে রেখেছিল। পুলিশ অফিসার সোহেলের কলার চেপে ধরে টেনে তুললেন। সোহেল তখন পাগলের মতো চিৎকার করছিল, রাহাত, তুই আমার শৈশবের বন্ধু, তুই আমার সাথে এমন করতে পারলি? আমাদের সেই পান্তা ভাত খাওয়ার দিনগুলোর কথা মনে নেই? রাহাত সোহেলের চোখের দিকে তাকিয়ে ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, বন্ধুত্ব তো তুই অনেক আগেই টাকার কাছে বিক্রি করে দিয়েছিস সোহেল। তুই আমার পকেট কাটতি তো আমি সয়ে নিতাম, কিন্তু তুই আমার বিশ্বাস আর আমার পবিত্র ঘরে হাত দিয়েছিস। তুই আমাকে জ্যান্ত কবর দিতে চেয়েছিলি। আজ থেকে তোর ঠিকানা সেই অন্ধকার সেলে, যেখানে তোর মতো বিশ্বাসঘাতকদের পচতে হয়। পুলিশ যখন নীলাকেও হাতকড়া পরিয়ে টেনে দিয়ে যাচ্ছিল, নীলা রাহাতের দিকে তাকিয়ে এক পৈশাচিক অভিশাপ দিচ্ছিল, কিন্তু রাহাত আর পেছনে তাকাল না। সে দেখল তার সাজানো ঘর থেকে পাপ বিদায় নিচ্ছে। তার বুকটা হাহাকার করে উঠল ঠিকই, কিন্তু সেই হাহাকার ছিল এক বিষাক্ত বন্ধন থেকে মুক্তির। পরের কয়েক মাসে রাহাত তার হারানো সব সম্পত্তি আইনিভাবে ফেরত পেল। সোহেল আর নীলার জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাদের দীর্ঘমেয়াদী জেল হল।
রাহাত তার ব্যবসাকে নতুন করে সাজালো, তবে এবার সে আর কাউকে অন্ধবিশ্বাস করল না। সে তার ফ্যাক্টরির শ্রমিকদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট খুলল, যেখানে সততাই ছিল একমাত্র শর্ত। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রাহাত তার গ্রাম থেকে তার বৃদ্ধা মাকে চিরতরে শহরে নিয়ে এসেছে। মা যখন সেই আলিশান বাড়ির বারান্দায় এসে দাঁড়ালেন, রাহাতের মনে হল সে আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। মা রাহাতের মাথায় হাত রেখে বললেন, বাবা, কষ্টকে জয় করেছিস বলেই আজ তুই সত্যিকারের হীরা। রাহাত আকাশের দিকে তাকিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বুঝতে পেরেছে জীবন মানে শুধু টাকা বা গাড়ি নয়, জীবন মানে বিশ্বাস আর আত্মসম্মান। বেঈমানরা সাময়িকভাবে জয়ী হলেও প্রকৃতির বিচারে তারা সব সময় ধুলোয় মিশে যায়। মানুষকে বিশ্বাস করা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করাই হল আত্মঘাতী। আমি সব হারিয়েছি, আবার সব ভিড়েও পেয়েছি, কিন্তু একটা শিক্ষা যা আমি কোনোদিন ভুলব না, আয়নার পেছনেও যেমন অন্ধকার থাকে, তেমনি হাসি মুখের বন্ধুত্বের পেছনেও থাকতে পারে কাল নাগিনীর বিষ। বন্ধু তুই আমার জীবনের থেকেও বেশি দামি, তুই থাকলে আমি সব পারি।